Good afternoon, everyone. আমি রাহুল ঘোষ আপনাদের তোমাদের এই ডিস্ট্রিক্টে সূর্য পোস্টিং আছে ফার্ম ইন্সপেক্টর। তো আরামবাগ পাঁচটার আয়োজন কখন ক্লাস করে কি করে না আমি তো স্কুলের মতো তো আর এডুকেশনাল ডিসকাশন যাই হোক আজকে কি ক্লাস থেকে কোনো জানা আছে প্ল্যান কিংডম এই দেখো প্ল্যান এই কথাটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। প্ল্যান মানে কিংডম কিংডম একটা সাহিত্যের শব্দ বলতে পারো, ইতিহাসের শব্দ বলতে পারো, কিন্তু কিংডম বাইরেও তো আছে। সাহিত্য বলে কি বলবো কিংডম মানে রাজ্য, আমরা ইতিহাস বলে কিংডম মানে রাজ্য। বাইরেও কিংডম এর মানে কিন্তু অনেক বড়। আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ক্লাস 11 12 সায়েন্স নিয়ে পড়েছি, মানে বাংলা মিডিয়াম থেকে সায়েন্স বলছি আমি, তারা কিন্তু কিংডম সম্পর্কে একটু বেশি জানি। আর বাকিরা কিন্তু বিজ্ঞানের কিংডম মানে কি এটা একটা টপিক। দেখো এত বড় লিভিং অর্গানিজম, এত বড় লিভিং ওয়ার্ল্ড, পুরো লিভিং ওয়ার্ল্ডে যত প্রাণী উদ্ভিদ যাই থাকে না কেন সবাইকে মোটামুটি 5টা কিংডমে ভাগ করা হয়। লাস্ট কিংডম হচ্ছে 5টা, শুরুতে 5টা দিয়ে হয় না। প্রথমে পুরো লিভিং অর্গানিজমকে দুটো কিংডমে ভাগ করা হয়েছিল, সেখান থেকে দুটোর পর 3টা 4 5টা। তো প্রথমে লাস্ট 100 বছর বা 150 বছর মানে জাস্ট 1850, তারপর থেকে দেখা যাচ্ছে বিজ্ঞানের ডেভেলপ সব থেকে বেশি হয়েছে। প্রথমে পুরো লিভিং অর্গানিজমকে দুটো কিংডমে ভাগ করা হয়েছিল। আমি বলবো তোমরা একটু লিখে দিবে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এট ফার্স্ট ওয়ার্ল্ডের সমস্ত লিভিং অর্গানিজমকে দুটো কিংডমে ভাগ করেছিলেন, একটা অ্যানিম্যাল কিংডম, একটা প্ল্যান্ট কিংডম। বিজ্ঞানের বেশিরভাগ শব্দ ল্যাটিন আমেরিকা থেকে এসেছে, তাই এখানে অ্যানিম্যাল এবং প্ল্যান্ট না বলে বলা হয় অ্যানিমেলিয়া এবং প্ল্যান্টি। ল্যাটিন শব্দ থেকে এসেছে, অ্যানিমেলিয়া মানে অ্যানিম্যাল কিংডম, প্ল্যান্টি মানে প্ল্যান্ট কিংডম। তখন মাইক্রোস্কোপ বা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ এইসবের এত বেশি প্রচলন ছিল না, সেজন্য যেগুলো চোখে দেখা যেত সেগুলো তার উপরে ভিত্তি করে ভাগ করা হয়েছিল, একটা অ্যানিম্যাল কিংডম বা অ্যানিমেলিয়া, একটা প্ল্যান্ট কিংডম বা প্ল্যান্টি। ক্যারোলাস লিনিয়াস প্রথম সমস্ত লিভিং ওয়ার্ল্ডকে দুটো ভাগে ভাগ করেছিলেন। এটা কিন্তু যত ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট ক্যারোলাস লিনিয়াসের লেখা দুটো বইয়ের নাম। কেউ বলতে পারলো? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, আমি যে পরীক্ষায় পাস করে যেমন সেই পরীক্ষাতে পড়েছিল যে ক্যারোলাস লিনিয়াসের লেখা বইয়ের নাম পরিষ্কার মনে আছে? নামগুলো লিখে নাও। একটা হচ্ছে পিসিস প্লান্টেরাম, এটা কিন্তু বাংলা, এটা ইংলিশ ভাষায় লেখি, এবং আমাদের বাংলা মানে নেই। ক্যারোলাস লিনিয়াসের লেখা দুটো বই, তার মধ্যে একটা হচ্ছে পিসিস প্লান্টেরাম, আরেকবার বলছি, পৃথিবীর সর্বপ্রথম বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস পুরো লিভিং ওয়ার্ল্ডকে দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা অ্যানিমেলিয়া
বা প্রাণী জগৎ, একটা প্রাণী বা উদ্ভিদ জগৎ। এই সমস্ত তথ্য আমরা কোথায় পাবো? কেওলাস লিনিয়াসের লেখা দুটো বই, একটা হচ্ছে পিসিক্স প্লান্টেরা আর একটা হচ্ছে সিস্টেমা ন্যাচুরালি, সেখানে ডিসকাস করা হয়েছে। দেখো আমাদের ওয়ার্ল্ডে, আমি প্রকৃত সংখ্যাটা জানি না, মনে হয় 7,000 বা তার থেকে বেশি ভাষা আছে। ঠিক আছে, প্রতিটা ভাষা কিন্তু একে অন্যের সাথে মিল কম। যেমন ধরো আমরা ধানটা আমরা ধান বলি বাংলায়, হিন্দিতে চাউল বলে সম্ভবত, বা ইংলিশে প্যাডি বলে। এরকম ভাবে ওয়ার্ল্ডের বিভিন্ন ভাষায় কোনো একটা জিনিসকে বিভিন্ন নামে ডাকা হয়। কিন্তু বিজ্ঞান যেহেতু একটা ইন্টারন্যাশনাল বলতে পারো বা একটা সার্বজনীন শব্দ, যেখানে যাতে এই বৈষম্য না থাকে তার জন্য প্রতিটা জিনিসের একটা করে বিজ্ঞানসম্মত নাম আছে। বিজ্ঞানসম্মত নাম কেমন? যে নামটা আমাদের এখানে যা ওয়ার্ল্ডের অন্য কোনো যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় ওই নামে চলবে। এই নামটা আসলে কি? আমরা হয়তো পুঁথিগত নাম জানি, যেমন মানুষের বিজ্ঞানসম্মত নাম কি বলতে পারবে? হোমো স্যাপিয়েন্স, কিন্তু লেটেস্ট বলা হয় হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। ঠিক আছে, ওটা বিজ্ঞানে জানা দরকার আছে, কম্পিউটার পরীক্ষাতে দরকার নেই। দেখো সেরকম ভাবে কেওলাস লিনিয়াস প্রথম ডিফল্ট নামকরণ চালু করে। ডিফল্ট নামকরণ ইংলিশে কি বলা হয়? বাইনোমিয়াল নোমেনক্লেচার। এখানে কি আছে? বায়োলজি স্টুডেন্ট বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তোমাকে বায়োলজি পড়ে হয়, তাই তো? এখন মনে করছে বল। আচ্ছা, এখন ফাইনাল সাবজেক্ট পিসি। আচ্ছা, পিসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড বায়োলজি ছিল তো, তুমি জানো যে এগুলো নিয়ম। দেখো সবকিছু এটা লিখে রাখবো যে প্রথম ডিফল্ট নামকরণ ইংলিশ হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার, চালু করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এটা লিখে রাখো। নমস্কার। প্রথম বাইনোমিয়াল নোমেনক্লেচার বা ডিফল্ট নামকরণ চালু করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। দেখো যদি আমরা কোনো কারোকে অ্যাড্রেস খুঁজি, কোনো অজানা ব্যক্তির অ্যাড্রেস খুঁজি, তাকে তুমি যদি জিজ্ঞেস করো তুমি কোথায় থাকো, তো তোমার যে কথা বলে ভারতবর্ষ থাকে, তোমার খুঁজে পাওয়া যতটা জটিল হবে সেই দিন তোমাকে বলে দে যে আমি এই পাড়ায় এই লোকের বাড়িতে থাকি, তোমার খুঁজে পাওয়া ততটাই সোজা হবে। ঠিক একইভাবে এত বড় লিভিং ওয়ার্ল্ডে বা জীব জগতে আমাদের সব জিনিস সহজে খুঁজে পাওয়ার জন্য ডিফল্ট নামকরণের একটা বড় তাৎপর্য আছে। তার জন্য ক্যারোলাস লিনিয়াস কতগুলো পদ্ধতি দিয়েছিলেন। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ধাপে ধাপে, ধাপটা ধাপে উনি সমস্ত লিভিং ওয়ার্ল্ডকে ভাগ করেছিলেন। ধাপটা ধাপ কেউ নামগুলো শুনেছি? ধাপটা ধাপ কি কি? দেখো একেবারে প্রথমে যেটা আজকে মেন টপিক, কিংডম। কিংডম এরপরে আসছি যদি প্ল্যান্ট হয় তাহলে ফাইলাম, যদি অ্যানিমাল হয় তাহলে ডিভিশন। কিংডম, ফাইলাম বা ডিভিশন 2 নম্বরে। তারটা কিন্তু অ্যারো দিয়ে পর লিখে রাখবে। সাতটা আছে, এই সাতটাকে একমাত্র বলা হচ্ছে হায়ারকি। ল্যাটেস্ট যারা বায়োলজি অনার্স করেছে বা এবিসি করে তারা জানে যে এটা এখন সম্ভবত ফ্যামিলি, গোত্র, জেনাস, গণ আর স্পিসিস প্রজাতি। কিন্তু আমাকেও জিজ্ঞেস করে স্যার আপনি কোথায় থাকেন, যদি বলি আমি এশিয়া মহাদেশে থাকি, পৃথিবীতে থাকি। পৃথিবীটা হচ্ছে আমার কিংডম। তারপর যদি বলি পৃথিবী কোথায় থাকে,
আমরা বলি এশিয়া মহাদেশ বা পৃথিবীর প্রথম হলো পৃথিবী, তারপর হলো মহাদেশ, সেটা হলো আমার ডিভিশন। কেন? কারণ আমি অ্যানিমেলের ক্ষেত্রে ভাইরাম কথাটা ইউজ হয় না, মেনলি ডিভিশন হয়। যদি জিজ্ঞেস করে এশিয়া মহাদেশের কথা হয়, আমি কি বলবো? ভারতবর্ষ, তখন সেটা হবে আমার প্লাস। এর সাথে কিন্তু বাইরের কোনো সম্পর্ক নেই, আমি এমনি বলছি। যদি জিজ্ঞেস করে ভারতের কোথায়, বলুন পশ্চিমবঙ্গ, সেটা হবে আমার পড়া। খেয়াল করুন, আমার ধাপটা যখন নিচের দিকে আসছে, তখন আমি এক্সাক্ট লোকেশনে পৌঁছাতে পারছি। ওরা বললেন পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের কোথায়? আমার বাড়ি বাঁকুড়া জেলা, বাঁকুড়ায়, ফ্যামিলি আমার বাঁকুড়া। যদি জিজ্ঞেস করে বাঁকুড়া কোথায়, তখন হয়তো আমি বলবো আমার গ্রামের নাম, ব্লকের নাম, তারপর আমার গ্রামের নাম বলবো। ঠিক আছে? গ্রামের নাম পর্যন্ত আমি পৌঁছাচ্ছি, তবুও আমি খুঁজে পেতে কিছুটা সময় লাগবে। আমাকে তখনই খুঁজে পাওয়া যাবে যখন আমি এক্সাক্ট আমার বাবার নাম বা আমার গার্জেনের নাম দিয়ে বা মায়ের নাম দিয়ে বাড়ির ঠিকানা বলবো। তার জন্য আরো অনেকগুলো ধাপ আছে, সব জানতে হবে না। তোমরা জানবে যে কেওলা প্রিমিয়ার সমস্ত লিভিং ওয়ার্ল্ডকে ভাবটা হায়ারকিতে প্রথমে ভাগ করেছিলেন। ভাবটা হায়ারকিকে নামগুলো সিরিয়াল অনুযায়ী মনে রাখবো। এরপর কেউ কি বলতে পারবে যে মানুষের সাতটা হায়ারকি কি হবে, শুরু কোথা থেকে হবে? আমি প্রথমে একটা কথা বললাম যে লিনিয়ার সমস্ত অর্গানিজমকে দুটো ভাগে ভাগ করেছিলেন, অ্যানিমেলিয়া আর প্ল্যান্টিক। অভিয়াসলি আমরা বলি এখানে অ্যানিমেল। আমি জাস্ট মানুষেরটা বলে দিচ্ছি। পৃথিবীর প্রতিটা লিভিং অর্গানিজম, হোক সে প্রাণী, উদ্ভিদ, মনে বা প্রতিষ্ঠা যা হোক, ব্যাকটেরিয়া, সবার কিন্তু এখানে একটা লোক পজিশন আছে। মানুষের ক্ষেত্রে কি হলো, আমাদের কিংডমটা হচ্ছে অ্যানিম্যাল বা অ্যানিমেলিয়া। আমাদের ডিভিশন হচ্ছে পর্দাটা। অনেকে মনে করে মানে আমরা যাতে ইনফোগুলি পর্দাটা মানে মেরুদণ্ডী বা ভাটিডি মানে ভাটিটা মানে মেরুদণ্ডী, পর্দাটা মানে মেরুদণ্ডী বলতে পারো। মানুষের হায়ারার্কি অনুযায়ী লোকেশন হচ্ছে কিংডম অ্যানিমেলিয়া বা অ্যানিমেল, ফাইলাম সরি ডিভিশন পর্দাটা ম্যামেলিয়া। ম্যামেলিয়া অর্ডার প্রাইমেট, ফ্যামিলি, বানানটা একটু ভুল হতে পারে, এই বানানটা আমি বানানটা ঠিক মনে পড়ছে না। 2 বছর তো হয়ে গেল, ভ্যাকসিনও নেওয়া। তো বলছি এটা এক্স্যাক্টলি মানুষের লোকেশন বায়োলজিক্যাল নিয়মে। তো আমরা হচ্ছে অ্যানিমেলিয়া কিংডমের পর্দাটা ডিভিশন, ম্যামেলিয়া ক্লাস, প্রাইমেট অর্ডার, জেনাস ফ্যামিলি হোমিনিটি, জেনাস হোমো, স্পিসিস সেপিয়েন্স। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল লোকেশন বা বায়োলজিক্যাল থিং না। ক্যারোলাস লিনিয়াস প্রথম জীবন নামকরণ চালু করেন। জীবন নামকরণ দুটো শব্দ নিয়ে হয় বা দুটো অংশ নিয়ে। প্রথমটাকে বলা হচ্ছে হোমো, দ্বিতীয়টা বলা হচ্ছে সেপিয়েন্স। মানুষের ক্ষেত্রে এর গণ, এর প্রজাতি। মনে রাখবো বিপদ নামকরণ দুটো শব্দ নিয়ে হয়, একটা হচ্ছে জেনাস, একটা পিসি। এরপর বিপদ নামকরণ, এবার ধরো এখানে কোন একজন বিজ্ঞানী কোনো একটা জিনিসের নাম দিলেন, ওয়ার্ল্ডের অন্য কোনো একটা প্রান্তে ওই একই জিনিসের অন্য একটা বিজ্ঞানী আরেকটা নাম দিলেন। তো কোন নামটা গ্রহণযোগ্য হবে? আমি তো প্রথমে বললাম যে সায়েন্টিফিক নাম একমাত্র একটাই হবে। কিছু এক্সেপশন আছে, ওগুলো ছেড়ে দাও। যে নামটা আগে দেওয়া হবে এবং নির্ভুল, সেই নামটা গ্রহণযোগ্য। এটা বিজ্ঞানে বলা হচ্ছে ল অফ প্রায়োরিটি, অগ্রাধিকারের সূত্র। ঠিক আছে? যে নামটা আগে দেওয়া হবে এবং গ্রহণযোগ্য নির্ভুল হবে, তাকে বলা হচ্ছে, সূত্রটাকে বলা হচ্ছে ল অফ প্রায়োরিটি। প্রথমেই বললাম কেওলাস লিনিয়াসের কথা। কেওলাস লিনিয়াস যে বিষয়টা নিয়ে স্টাডি করেছিলেন, সেই বিষয়টার নাম কি কি জানো? ট্যাক্সোনমি। ঠিক আছে? ট্যাক্সোনমি। এখানে দুটো কোশ্চেন লিখে রাখবো। আমরা ক্লাস 10 পর্যন্ত পড়েছি জীবন বিজ্ঞান, তারপরে পড়েছি বায়োলজি। অন্য লেভেলে কি জানি? মেনলি বটানি, জুলজি, ফিজিওলজি,
এগ্রিকালচার, মাইক্রোবায়োলজি, ডক্টর। ওয়ার্ল্ড ওয়াইড পুরো সমগ্র বিশ্ব জুড়ে বায়োলজি এখনো পর্যন্ত 150 বা তার থেকে বেশি সাবজেক্ট আছে, যেগুলোতে সরাসরি আমরা যে অনার্স বলি, স্নাতক অনার্স করা যায়। এরকম একটা হচ্ছে ট্যাক্সোনমি। আমার এই সময় পেশার পেশার ব্যাপারটা ছিল ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি বাংলা বিন্যাস বিধি। ট্যাক্সোনমি মানে কি? দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি where study about the all purpose of living organism in identification, nomenclature and classification। মানে কোন একটা জিনিস, কোন একটা অর্গানিজম আমরা খুঁজে পেলাম, আমাদের প্রথম কাজ কি হবে? তাকে শনাক্ত করা। ঠিক আছে, মানে সেটা কিসের মধ্যে তুলনা করা। আমরা কোনো একটা জিনিস খুঁজে পেলে যদি ওর নাম না জানি, কি বলি? কোনো একটা জিনিস তুলনা করে বলি ওর মতো দেখতে, যেটাকে আমরা আগে থেকে জানি। ট্যাক্সোনমি তিনটে ধাপ। ট্যাক্সোনমি হচ্ছে বিজ্ঞানের একটা শাখা, যেটা ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে মনে রাখবো, ফাদার অফ ট্যাক্সোনমি নোন এজ ক্যারোলাস লিনিয়াস। এবং ট্যাক্সোনমি কথাটা প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ল্যাটিন নাম হচ্ছে অগাস্টিন পি ডা কন্ডোলে। তোমরা মনে রাখবো শুধুমাত্র ক্যান্ডলে। বিজ্ঞানী ক্যান্ডলের প্রথম ট্যাক্সোনমি শব্দটা ব্যবহার করেন, কিন্তু ট্যাক্সোনমির জনক বলা হয় বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে। ট্যাক্সোনমি নিয়ে লিনিয়াসের লেখা দুটো বই হলো সিস্টেমা ন্যাচুরালি এবং স্পিসিস প্লান্টেরা। ট্যাক্সোনমিতে কি কি নিয়ে আমি তাড়াতাড়ি বলা হয়েছি। ট্যাক্সোনমিতে কি কি জিনিস নিয়ে আলোচনা করা হয়? আইডেন্টিফিকেশন মানে শনাক্তকরণ, নোমেনক্লেচার মানে নামকরণ, ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিন্যাসকরণ। তবে শব্দগুলো যখন জটিল আমরা এগুলো কি বলবো? নেমিং। নেমিং মানে নাম দেওয়া বলি, কিন্তু এখানে আমি কি বললাম? নোমেনক্লেচার। ল্যাটিনের সাথে একটা মিক্স হবে। ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিন্যাস। ট্যাক্সোনমিতে আলোচনা করা হয় আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার এবং ক্লাসিফিকেশন, এই তিনটে জিনিস নিয়ে। এরপর প্রথমেই বললাম যে লিনিয়াস দুটো কিংডম ভাগ করেছিলেন। এটাও এটা বললাম যে বর্তমানে 5টা কিংডম চলে, এর মাঝে এখন 3 এবং 4 দুটো কিংডম আছে। এবং এরকম ভাবে তোমরা লিখে রাখবে, একটা যে লেখা আছে টু কিংডম, এর উপরে বিজ্ঞানের নাম লিখবে। এখানে লিখবে লিনিয়াস, অ্যানিমেলিয়া এবং ফ্যামিলি। একইভাবে পরবর্তীকালে লিখবো থ্রি কিংডম, মানে থ্রি কিংডম ক্লাসিফিকেশন। আমি এটা একবারে লিখে দিয়েছি। দেখো, যখন মাইক্রোস্কোপ থাকেনি তখন যা চোখে দেখা যেত
মনে করা হবে সেখানে অস্তিত্ব আছে, যেটা দেখা যাচ্ছে না তার অস্তিত্ব নেই। কিন্তু যখন সরল মাইক্রোস্কোপ আবিষ্কার হবে তখন দেখা যাচ্ছে আমরা অ্যানিমেলিয়া এবং প্ল্যান্টি এটা কাঠ দিয়েও এমন কিছু জিনিসের অদৃশ্য, মানে এমন কিছু অদৃশ্য জিনিসের অস্তিত্ব আছে যেগুলোকে আমরা প্রতিষ্ঠার আন্ডারে ধরি, প্রতিষ্ঠা এবং বাংলা নেই। প্রথমে ছিল অ্যানিমেলিয়া এবং প্ল্যান্টি, টু কিংডম, যেটা লিনিয়ার চালু করেছিলেন। তার পরবর্তীকালে এসে থ্রি কিংডম, যেটা বিজ্ঞানী হ্যাকেল হ্যাকেল চালু করেছিলেন। অ্যানিমেলিয়া, প্ল্যান্টি এবং প্রতিষ্ঠা। এখানে দুটো কোশ্চেন হবে যে প্রতিষ্ঠা শব্দটা প্রথম কে ব্যবহার করেন? হ্যাকেল। থ্রি কিংডম ক্লাসিফিকেশন কে চালু করেন? সেটা হলো বিজ্ঞানী হ্যাকেল। এবার দেখো, যেগুলো চোখে দেখা যাচ্ছে না সেটাকে বলছি প্রতিষ্ঠা। ঠিক আছে, চোখে দেখা যাচ্ছে না কিন্তু অস্তিত্ব আছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে চোখে দেখা যাচ্ছে না, অস্তিত্ব আছে। তাদের মধ্যে কিছুগুলো কিছু আছে প্রিমিটিভ, কিছু অ্যাডভান্স, মানে কিছু প্রোক্যারিওটিক, কিছু ইউক্যারিওটিক। চোখে দেখা যাচ্ছে না, পয়েন্টটা লিখো। প্রথম তিনটা লেখো, লাস্টেরটা বলে দিচ্ছি। প্রথম তিনটা যা ছিল সেগুলোই লিখবে না। ওর কিংডম ক্লাসিফিকেশন চালু করেন বিজ্ঞানী কোভল্যান্ড, যেটা হচ্ছে অ্যানিমেলিয়া, প্রতিষ্ঠা, প্ল্যান্টি, মনেরা। অ্যানিমেলিয়া আমাদের মোটামুটি কমপ্লিট আছে। আমাদের কম্পিটিটিভ যদি কি বলবো, ডিটেলস জানতে হবে না, কিন্তু সব দিকে জানতে হবে। এটা হচ্ছে মেন সমস্যা। আর সত্যি বলতে আমি হচ্ছে অ্যাক্সিডেন্টাল পুলিশ। পুলিশ হবো এরকম আমার স্বপ্ন আমার থাকেনি। আমি যেদিন টিউশন, আমি যেদিন জয়েনিং করি, সেই সাল তার আগের দিন সন্ধ্যা রাত 10টা পর্যন্ত টিউশন পড়িয়েছি। সেই জন্য আমার 380 নম্বর স্টুডেন্ট ছিল। বুঝতে পারছো, কিছু না হচ্ছে কিছু হওয়া ভালো, তার জন্য পুস্তক হয়েছে। আমি টিউশন পড়াতাম, কেন্দ্র স্কুলে সার্ভিস পেয়েছিলাম, কিন্তু আমার সমস্যা বলতো আমি হিন্দি কিছু বলতে পারি না। আমি যখন পিওর বাঙালি, হিন্দি কিছু হিন্দি মানে বড় আমি বলে যাবো, কিন্তু হিন্দি আমি বলতে পারি না। আর কেন্দ্র স্কুলে এই জন্য না যাওয়ার মূল কারণ। আর এখন বুঝতে পারছো কম্পিটিটিভ পরীক্ষা আমার সিলেবাস হয় না, আমরা বলি না যে এটা একটা সিলেবাস, তুমি যত সিলেবাস পড়ে যাও, তো তোমার থেকে যে চাকরি পেয়েছে সহজে একটা বছর তোমার থেকে বেশি পড়ে গেছে সিলেবাসের বাইরে, তাই চাকরি পেয়ে গেছে। আমাকে সব জানতে হবে কিন্তু কম কম করে জানতে হবে। কি বলছি বুঝতে পারছো, কোনো একটা জিনিস যদি বেশি জানি, যে পরীক্ষা দিতে যায়, তাহলে কিন্তু আমার মনে হয় না পাস করতে পারবো। সবগুলোই জানতে হবে। সামনে আমাদের কি পরীক্ষা আছে লাস্ট এখন সামনে? হ্যাঁ, এনটিপিসি। দেখো, ফোর্থ কিংডম ক্লাসিফিকেশন চারটা: অ্যানিমেলিয়া, প্রোটিস্টা, প্ল্যান্টি, মনেরা। প্রোটিস্টার মনে রাখবে ইউনিসেলুলার ইউক্যারিওটিক, মানে এককোষী ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক বাংলা কি? বাংলাটা নেই মনে আছে, বাংলা নেই। ইউনিসেলুলার ইউক্যারিওটিক প্রোটিস্টা, ইউনিসেলুলার প্রোক্যারিওটিক মনেরা। আমরা ব্যাকটেরিয়া বলি, ব্যাকটেরিয়া আরো ভাগ আছে। ব্যাকটেরিয়া মেনলি এর আন্ডারে পড়ে, মনেরা সমস্ত ব্যাকটেরিয়া। দেখো, লাস্ট এখনো পর্যন্ত যেটা আমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, যেটা বলা হচ্ছে বিজ্ঞানী হুইটেকার চালু করেছিলেন। অ্যানিমালিয়া, প্ল্যান্টি, প্রতিষ্ঠা, মনেরা, ভাঙ্গি। ভাঙ্গি মানে ছত্রাক, আমরা অনেকে ভাঙ্গি বলি, অনেকে ভাঙ্গি বলি। ছত্রাক, ছত্রাক মানে যেগুলো আমরা আশা করি জানি সবাই, মাশরুম। মাশরুম একটা আর্টিফিশিয়াল বলতে হয়, ন্যাচারাল গুলো ভাঙ্গি বলা হয়।
এবার এত কিছু বললাম, আমি একবারও কিন্তু ভাইরাস শব্দটা উচ্চারণ করিনি, ঠিক আছে? ভাই প্রিন্সিপাল ক্লাসিফিকেশনের মধ্যে ভাইরাস কার আন্ডারে পড়ে এটা বলতে পারবে? মনে না, পড়ে না, কেউ যদি মনে না বললে সম্ভবত পড়ে না, ছাত্র পড়ে না। এবং দেখো কেন পড়ে না, আমি যেগুলো ভাগ করছি এগুলো সবটাই হচ্ছে লিভিং ওয়ার্ল্ডের ভাগ। লিভিং মানে জীব জগতের ভাগ। ভাইরাস কিন্তু কোনো জীবন্ত বস্তু নয়। ভাইরাস হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেজ বিটুইন লিভিং এন্ড নন লিভিং অর্গানিজম, মানে জীব এবং জড়ের মধ্যবর্তী বোঝা হচ্ছে ভাইরাস। ভাইরাস যখন তোমার শরীরে থাকবে তখন লিভিং, যখন তোমার বাইরে থাকবে তখন নন লিভিং, ঠিক আছে? আবার এখন যেগুলো পড়াচ্ছে ওগুলো সবগুলো হচ্ছে সেলুলার টপিক, মানে কোষীয় বিষয়। ভাইরাস কোনো কোষ নয়, ঠিক আছে? এটা অকোষীয় বস্তু। কারণ কোষের কতগুলো জেনারেল ক্যারেক্টার থাকে, সাধারণ বৈশিষ্ট্য, ভাইরাসের মধ্যে সেগুলো নেই। ভাইরাসের না আছে সেল ওয়াল, না সেল মেমব্রেন, না সুপার নিউক্লিয়াস, না অন্যান্য সেলুলার অর্গানেল। তোমাদের কি আগে মনে হয় বায়োলজি ক্লাস কোর্সটা হয়েছিল সেল, মানে তোমরা সেলে যা যা পড়েছো ওগুলো একটা ভাইরাসের মধ্যে পাবে না। ওই জন্য ভাইরাসকে 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে রাখা হয়, ঠিক আছে? বলুন। সলঙ্গানগুলো পড়া হয়ে গেছে। আমাদের মনে হয় কম্পিটিটিভ পরীক্ষার জন্য ক্লাস 10 লেভেল পর্যন্ত জীবনবিজ্ঞান বলতে এই পড়ি, যথেষ্ট। হ্যাঁ, এই পর্যন্ত বলে মনে হয় না যথেষ্ট। আমরা বিজ্ঞানটা বলছি, জীবনবিজ্ঞান কেন বলছি, কারণ এখন তোমরা দেখবে এমন কিছু 10 তুমি একটা 10 পর্যন্ত পড়ে তুমি একটা পরীক্ষায় দেখেছো এমসিকিউ 4টা অপশন আছে। এ, তো এ ধরো কি বলতে আছি, তো এ তে রাম, বি তে সাম, সি তে যদু, এবার ডি তে হয়তো লেখা আছে সবগুলি। তুমি ক্লাস 10 পর্যন্ত পড়বে মনে হচ্ছে উত্তর রাম হবে, কিন্তু দেখা যাবে উত্তর সবগুলি হবে, তার মধ্যে একটা উত্তর রাম। কি বুঝতে পারছো তো? 10 পর্যন্ত পড়া ঠিক আছে, বিজ্ঞানটা করতে, কারণ বিজ্ঞানে 10 এর মধ্যে গুছিয়ে অতটা লেখাও নেই। এরপর 5 কিংডম ক্লাসিফিকেশন বললাম। এই ক্লাসিফিকেশনে অনেকগুলো জিনিস এখনো জায়গা জায়গা নেই। যেমন 1 নাম্বার বললাম ভাইরাস, 2 নাম্বার লাইকেন। লাইকেন কথা কেউ শুনেছো? হ্যাঁ, এখন কারেন্ট যারা স্টুডেন্ট তারা, মানে এখন তারা কলেজে পড়ছো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, কেন সায়েন্স বারবার বলছি, মানে বায়োলজিক্যাল লিঙ্ক পাবো কিছুটা। লাইকেন যাদের সায়েন্স আছে, পাস করতে জুলজি, বটানি বা মাইক্রোবায়োলজি গুলো যখন কিছু আছে, তারা লাইকেন সরকারে ভালো করে চিনবে। লাইকেন মানে কি বলতে পারবে? বলো। ছত্রাক শৈবালের মিশ্রণ। একটু আগে যেমন বললাম, ইন্টারমিডিয়েট স্টেজ বিটুইন লিভিং এন্ড নন লিভিং ইজ নোন অ্যাজ ভাইরাস। সেরকম ভাবে লাইকেনটা হচ্ছে ছত্রাক এবং শৈবালের মধ্যবর্তী পর্যায়। এটা লিখে রাখো। লাইফ সিস্টেম ক্লাসিফিকেশনে লাইকেনের কোনো জায়গা নেই। লাইকেন মানে হচ্ছে মিউচুয়াল রিলেশনশিপ, মানে পরস্পরীয় সম্পর্ক অ্যালগি এবং ফাঙ্গির মধ্যে। অ্যালগি মানে হচ্ছে শৈবাল, ফাঙ্গি মানে হচ্ছে ছত্রাক। মানে লাইকেনের মধ্যে অ্যালগিরও কিছু ক্যারেক্টার আছে ও ফাঙ্গিরও কিছু ক্যারেক্টার আছে। কিরকম? অ্যালগি শৈবাল, শৈবাল মানে সবুজ, শুধু গ্রিন নয় অন্যান্য কালারও হয়। এরা মূলত ফটোসিনথেসিস পর্যন্ত খাবার তৈরি করতে পারে, কিন্তু এদের মধ্যে জল অ্যাবজর্ব করা, শোষণ করার কোনো মেকানিজম নেই। এই মেকানিজমটা আছে কার? ছত্রাকের মধ্যে। তো এরা দুজনে মিলে একটা সম্পর্ক তৈরি করে যাকে লাইকেন বলা হচ্ছে। লাইকেনের অ্যালগি খাবার তৈরি করে, আর খাবার তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো ফাঙ্গি শোষণ করে দেয়। তো দুজনে মিলে বেঁচে থাকে, একে বলা হচ্ছে লাইকেন, ঠিক আছে? তোমরা আগের দিনে পড়েছো কোষীয় অঙ্গাণু। ওইখানে তোমরা, আমি জানি না পড়েছো কিনা, সেমি ইন্ডিপেন্ডেন্ট সেলুলার অর্গানেল পড়েছো? কোনটা কোনটা বলা হয়? মাইটোকন্ড্রিয়া একটা, প্লাস্টিক দুটা, আর নিউক্লিয়াস। ওগুলো কেন সেমি ইন্ডিপেন্ডেন্ট বলা হয়? পৃথিবী সৃষ্টির আদি পর্যায়ে
ওই তিনটা কোষীয় অঙ্গাণু স্বাধীন ছিল, মানে অ্যাস এন্ড সেম, কোষের মধ্যে বিহেভিয়ার করতো। কিন্তু যত পৃথিবীর পরিবেশ কঠিন হতে শুরু করেছে, তত সেগুলো কারো আন্ডারে চলে এসেছে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য। বর্তমানে আমি পলিটিক্যালি বলছি যে ভালো বলতে খেয়াল করো, যখন যদি পলিটিক্যাল দল পলিটিক্যাল দল সে যখন ক্ষমতাসীন থাকে না, মানে স্ট্রং থাকে, তখন একা একা সরকার তৈরি করে। আর যখন দেখা যায় আমি একা একা পাচ্ছি না, তখন দেখা অ্যালায়েন্স করে। ঠিক আছে, সেরকম ভালো নিজের অস্তিত্বটা ধরে রাখতে হবে। তো অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য হচ্ছে সংগঠন, সেরকম ভাবে নিজের অ্যালগি বা ফাঙ্গি যেখানে একা একা বাঁচতে পারে না, তারা সেখানে একক মানে সংঘবদ্ধ অবস্থায় বসবাস করে। একটা হলো ভাইরাস, একটা হলো লাইকেন, আরেকটা আছে যে লাইকেন যখন বাকি আছে এই লাইকেনের অ্যালগি, অ্যালগি পার্টটা নিয়ে সায়েন্সে স্টাডি করা হয়। মানে সায়েন্সের প্রতিটা জিনিসের একটা করে অংশ আছে যেগুলো তো একটা করে শাখা, আপনার যেগুলো ডিটেলস বলতে পারে। যেমন অ্যালগি, অ্যালগি নিয়ে এখানে পড়াশোনা করা হয় তাহলে কি বলা হয়? The branch of biology who study about the all purpose of algae is known as বায়োলজি। ম্যাক্সিমামে এই কথাটা বলে রয়েছে। সাইকোলজি মানে হচ্ছে জীববিজ্ঞানের যে শাখাতে শৈবাল নিয়ে ডিটেলস স্টাডি করা হয় তাকে বলা হচ্ছে অ্যালগি। আর ফাঙ্গি মানে ছত্রাক, ছত্রাক নিয়ে যেটা স্টাডি করা হয় তাকে বলা হচ্ছে মাইক্রোলজি। আমি কেন কথাগুলো বললাম এগুলো না বললেও হতো, মেনলি এই মাইক্রোলজির জন্য আমি বললাম। দেখো মাইক্রোলজি, এখানে একটা শব্দ হচ্ছে মাইক্রো, MYCO। এই কিংডম ক্লাসিফিকেশনে তিনটে জিনিসের জায়গা নেই। একটা হচ্ছে ভাইরাস, এটা এই দুটো আগেই সবাই বললাম। এটা কি মাইক্রোরাইজা মানে হচ্ছে যেগুলো আমরা ভূগোলে পড়েছি না, সরল বর্গীয়, নাতিশীতোষ্ণ বনভূমি, এগুলো কি বাইরেকে বলা হয় জিমনোস্পার্ম, একটা বেশি জিমনোস্পার্মিক প্ল্যান্ট লাইক পাইন, তারপরে সাইকাস, গ্রিটাম, ডিঙ্গো বাইলোবা, অনেক কিছু। ডিঙ্গো বাইলোবা সাধারণত শুনেছো? এটা হচ্ছে লিভিং, লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম, মানে পৃথিবী সৃষ্টির আদি পর্যায় থেকে আজ পর্যন্ত এর পুরোপুরি অস্তিত্ব আছে, কোনো রকম কোনো পরিবর্তন ছাড়া। ছোটবেলায় পড়ো না হংস, ইংলিশে বায়োলজি কি বলে? প্লাটিপাস, প্লাটিপাস। ওরা একটা লিভিং অর্গান, লিভিং ফসিল যেমন। আর একটা ছিল ওরা আর্কিওপটেরিক্স পড়েছো? হ্যাঁ, ওটা কি বলা হতো? আরে ভাই ভাবো না, তুমি সায়েন্স থেকে বলেছি ঠিক আছে, আমি তোমাদের মতে আমি এখানেই ওর ওখানে আছি, যেখানে আছি আমি শুনি। আমি জিজ্ঞেস করছি মানে ভাবতে না স্যার আমাদের দেখাই দিচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। দেখো আর্কিওপটেরিক্স কিন্তু মিসিং লিঙ্ক, মিসিং লিঙ্ক মানে যে আগে দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে সংযোগ স্থাপন করতো কিন্তু বর্তমানে বেঁচে নেই, এটা হচ্ছে মিসিং লিঙ্ক। যেটা ইংলিশ বাংলায় বলা হয় হিপাই পেজো, যেটা আর্কিওপটেরিক্স। আমি যেগুলো বললাম লিভিং ফসিল, যারা দুটোর মধ্যে সংযোগ স্থাপন করে এবং বেঁচে আছে, লিভিং ফসিল। আর বেঁচে নেই সেটা মিসিং লিঙ্ক। যাই হোক, এই মাইক্রোরাইজা মানে কি? মাইক্রোরাইজা মানে হচ্ছে জিমনোস্পার্ম প্ল্যান্টের রুট এবং ছত্রাক, এটা আন্তঃ সম্পর্ককে বলা হচ্ছে মাইক্রোরাইজা। পাহাড়ি এলাকার যে উদ্ভিদ, ওদের মূল মাটির বেশি নিচ পর্যন্ত প্রবেশ করতে পারে না, তার জন্য প্রয়োজনীয় মিনারেল বা খনিজ লবণ শোষণে অসুবিধা হয়। সেই খনিজ লবণ শোষণ করে দেয় কে? ফাঙ্গি, মাটি থেকে দেয়। আর ফাঙ্গি তার বিনিময়ে এই গাছের মূল থেকে খাবার নিয়ে বেঁচে থাকে। এটা হচ্ছে একটা বেনিফিশিয়াল রিলেশনশিপ,
এই বুঝতে পারা হচ্ছে স্থগিতাহলী সম্পর্ক আর সহাবস্থা দুজন ধরে কপি হয়। এটা হচ্ছে তোমার মাইক্রোরাইজার। তিনটা অ্যাক্সেসমেন্ট করে ভাইরাস, লাইকেন, মাইক্রোরাইজার। ভাইরাস ভালো দিক আছে কিনা আমার জানা নেই, খারাপ দিক তো আমরা সবাই জানি। তো লাইকেনের ভালো দিক আছে। লাইকেন আমরা যারা কেমিস্ট্রি স্টুডেন্ট প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কেমিস্ট্রি কোন ল্যাবে দেখো লাগিয়ে লিটমাস পেপার, তো লিটমাস পেপার তৈরি হয় লাইকেন থেকে। পৃথিবীর কোনো জায়গাতে যদি কোনো মিনারেল লাইক গোল্ড, সোনার মতো কোনো মূল্যবান ধাতু থাকে, সেইটা আইডেন্টিফিকেশনে অ্যাজ এ ন্যাচারাল প্যারামিটার হিসেবে ইউজ করা হয় লাইকেন। লাইকেন সেখানে গ্রো করে এবং পলিউশন ইন্ডিকেটর মানে দূষক শনাক্তকারী বস্তু, যেখানে বেশি দূষণ সেখানে লাইকেন হয় না। লাইকেনের তিনটা ফাংশন বললাম, লিটমাস তৈরি করতে কাজে লাগে। মেইনলি 2 নম্বরে হচ্ছে দূষক নিয়ন্ত্রণ, দূষক শনাক্তকরণে সহায়তা করে। এবং 3 নাম্বার হচ্ছে তোমার কি বললাম মূল্যবান ধাতু শনাক্তকরণ। আরো প্রচুর আছে, সেগুলো লাগবে না। আর মাইক্রোরাইজার বললাম যে প্রয়োজনীয় খাদ্য শোষণে কাজে লাগে। এইগুলো হচ্ছে মেন মেন সম্পর্ক। এরপর আজকের টপিকটা ছিল প্ল্যান্ট কিংডম। এখানে প্ল্যান্ট কিংডম হচ্ছে 5টা কিংডমের একটা, আমাদের 5টাই কম বেশি জানতে হবে। দেখো একেবারে প্রথমে মনেরা, আমি শর্টে বলে দিচ্ছি। মনেরা হচ্ছে এককোষী প্রোক্যারিওটিক কোষীয় অংশ। প্রতিষ্ঠা এককোষী ইউক্যারিওটিক কোষীয় অংশ। মনেরার একটা এক্সাম্পল যদি বলি ব্যাকটেরিয়া, উত্তরটি কিন্তু ভুল। ব্যাকটেরিয়া বলে, ব্যাকটেরিয়া হচ্ছে তোমার একটা সাম্রাজ্য। তার প্রতিটা নাগরিকের আলাদা আলাদা নাম আছে, প্রতিটা ব্যাকটেরিয়ার নাম আছে। বুঝেছো তো? অনেক ভালো আছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া নিয়ে পড়লে আমরা 3 মাস পড়তে লাগবে, কারণ ব্যাকটেরিয়া যা জিনিস আছে। সেরকম ভাবে প্রতিষ্ঠার নাম হয়তো আমাদের জানা নেই, কিন্তু তোমাদের যদি বলতে বলি হয়তো পারবে। আমি একটা বলে দিচ্ছি, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা নাম শুনেছে? ওটা একটা প্রতিষ্ঠার উদাহরণ। আমরা বলি প্রোটোজোয়া, ওটা একটা প্রতিষ্ঠান। আর আমাদের ম্যালেরিয়া তৈরি করে প্লাজমোডিয়াম ভাইরাস, তাই তো? প্লাজমোডিয়াম, হ্যাঁ, প্লাজমোডিয়াম ফেলসিফারাম, প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ম্যালেরি, ওগুলোকে একটা একটা বলতে পারি। যাই হোক, তারপর হচ্ছে আমাদের দুটো হলো 3 নম্বরে ফাঙ্গাস। ফাঙ্গাসের ভাগ আছে অ্যাক্টিনোমাইসিস, বেসিডিয়ামাইসিস। কিন্তু ফাঙ্গাসের বেলা অল্প অল্প টপিক আছে। 4 নম্বরে প্ল্যান্ট এবং অ্যানিমাল। আজকে যদি মেন টপিকটা প্ল্যান্ট কিংডম, আসলে কথা উপরে হেডিং করো প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট কিংডম একে দুটো ভাগে ভাগ করা হয়। সমস্ত উদ্ভিদ জগৎকে দুটো ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে ক্রিপ্টোগেমি, বাংলা জানো? অপুষ্পক। আর একটা হচ্ছে ফ্যানেরোগেমি। আমার ভাষাগুলো কিন্তু অনেক সময় তোমার সাথে ম্যাচ করে না। আমার ওই বাড়ি হচ্ছে বাঁকুড়া, একদম প্রত্যন্ত জঙ্গল মহল নাম শুনেছি, ওখান থেকে বিরক্ত হই। আমার ভাষাগুলো একটু প্রবলেম হয়। মানে আমি বলি এখানে আমরা একটু, এখানে তো কি বলে বুধবার বলে, বুধবার আমার একটু বলে বুধবার, সমস্যা একটা। না আমরা এখানে কি বল ঝাড়গ্রাম। আমি হুগলি এসে বুঝতে পারি যে আমাদের ভাষাগুলো কত ডিফারেন্ট। আমরা বলি ঝাড়গ্রাম, মানে আমার অনেকগুলো ভাষাগুলো বুঝতে পারবে না, আমার জিজ্ঞেস করে নেবে। দেখো প্ল্যান্ট কিংডম এর দুটো ভাগ, ক্রিপ্টোগ্যামি, ফ্যানেরোগ্যামি। একটা হচ্ছে অপুষ্পক, একটা সপুষ্পক উদ্ভিদ জগতে। এর 3টে ভাগ আছে।
আর বাংলায় বলে দিই, দেখো উদ্ভিদ জগৎকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অপুষ্পক, একটা সপুষ্পক। অপুষ্পকের তিনটা ভাগ, অ্যালোফাইট, ব্রায়োফাইট, টেরিডোফাইট। আর সপুষ্পকের দুটো ভাগ, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। এগুলো কোনো বাংলা নেই, এইগুলো বাংলা আছে। এটা হচ্ছে তোমার ব্যাক্টোবীজি, এটা গুপ্তবীজি। হ্যালোফাইট, হ্যালোফাইট কথাটা এসেছে খেলা, খেলা মানে হচ্ছে ল্যাটিনে হাতে তালু। ঠিক আছে, হাতের তালুর মতো দেখতে। এটা হ্যালোফাইট মানে শুধুমাত্র অ্যালগি হিসাবে। এর আন্ডারে দুটো পড়ে, একটা অ্যালগি মানে শৈবাল, একটা ছত্রাক। যেহেতু ছত্রাক একটা আলাদা কিংডম, তার জন্য ওকে এর আন্ডারে পড়ার কোনো দরকার নেই। হ্যালোফাইটের আন্ডারে শুধুমাত্র মনে রাখবে অ্যালগি। অ্যালগি, হ্যালোফাইট, যেটা সম্পূর্ণভাবে জলজ, সম্পূর্ণভাবে জলজ। শৈবাল জল ছাড়া হয় না। হয় না বলা ভুল হলো, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জল সম্পর্কিত। ব্রায়োফাইট, এর বাংলা বলে কিছু নেই, কিন্তু বলা হয় মস বর্গীয়। মস নামটা শুনেছে? আমরা ভূগোলে পড়েছি কয়লা পিট। কয়লার একটা ভাগ আছে না, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, বিটুমিনাস, লিগনাইটের পিট। সবথেকে উৎকৃষ্ট কয়লা কোনটা? আর নিকৃষ্ট পিট। পিট হচ্ছে তোমার জাস্ট মানে ওর তৈরি মানে তৈরি হওয়ার সম্পূর্ণ ধাপে পৌঁছায়নি, এখন তৈরি হচ্ছে। মানে পিট কয়লা পোড়ালে সব থেকে বেশি ধোয়া হয়, তাই তো? ধোয়া হয়। তো সেই পিট বলি, ওই পিট কয়লাটা যে সমস্ত জিনিস ফসিল হয়ে তৈরি হয়, সেটা হচ্ছে ব্রায়োফাইট। ব্রায়োফাইট একটা ডিটেলস করে দেখতে হবে। আমরা বাইরে বলি ব্রায়োফাইটা, ফাইটা মানে উদ্ভিদ সম্পর্কীয়। ব্রায়োফাইটের একটা অংশ যা পরবর্তীকালে পিট কয়লা তৈরিতে পরোক্ষভাবে সম্পর্কিত। ব্রায়োফাইট মানে শৈবাল, যা সম্পূর্ণভাবে জলজ হয়। ব্রায়োফাইট আর টেরিডোফাইট। টেরিডোফাইট বলা হচ্ছে ফান, ফান, ফান বর্গীয়। তার নাম শুনে দেখো। তো সেখানে কতগুলো শর্ট কোশ্চেন পাবে। ভূগোলে পড়েছেন রোহিত সাগর, তাই তো? রেড সি বলা হয় না, রেড সি কেন বলা হয় বলুন? হ্যাঁ, ও অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। বায়োলজিক্যাল ব্যাখ্যা করলে কি বলবো, আহ, জলটার রং লাল বলা ভুল হবে। আমরা যা বলি ওই লালের মতো আর কি, বলি না, যেমন হলুদ না বলে কি হলদেটে, তো লাল নয়, লালের মতো কেন? রোগের ফাইল, রোগের ফাইল বলে রোগোসিডোমোনাস বলে একটা ইয়ে আছে, অ্যালগি আছে। তো ওই অ্যালগিটাতে রোগের ফাইল। অ্যালগি মানে যে সবুজ হবে, এই কথাটা কিন্তু আমাদের বিজ্ঞানের ক্লাসে আমাদের বলা উচিত নয়। অ্যালগি মানে শৈবাল, ঠিক আছে, কিন্তু এটা মানে এটা রঙিন হয়, সবুজ হবে বলা ভুল হবে, রঙিন হবে, তিনটা রং হয়। জেনারেলি কি কি হয়? যে অ্যালগি রেড কালারের হয় তাকে বলা হচ্ছে রোডোফাইট। রোডোফাইটা, রোডোফাইট। আগের দিনে কোর্স পেপারে প্লাস্টিক তো পড়েছেন নিশ্চয়ই। প্লাস্টিকের কাজ কি বলো? মানে বললে খাবার তৈরি করা, মানে একটাই কাজ। আর আমি যদি জিজ্ঞেস করি প্লাস্টিকের কাজ কি, আমার উত্তর, কোশ্চেনটা যতটাই অর্থসূত্র, তোমার যখন বলতে প্লাস্টিকের কাজ খাবার তৈরি করা, উত্তরটা ততটাই অর্থসূত্র। হ্যাঁ, কোশ্চেনটা এই জন্য বললাম, কেন বললাম ওখানে প্লাস্টিক কথা না, প্লাস্টিকের তিনটা ভাগ। কি কি? কোনো ক্লাস, প্লাস্টিক বলো না, প্লাস্টিকের যে বড় ক্লাস বা প্লাস্টিক পিসেস, বড় ক্লাস, লিম্বো ক্লাস আর একটা ক্লোরো ক্লাস। ক্লোরো ক্লাস মানে গ্রিন কালার রিলেটেড, তো ওখান থেকে এসে ক্লোরোফাইল, যেটা আমাদের শরীরের জন্য শৈবাল হয়, যেটা আমরা সাধারণত দেখতে পাই। ওই যে বললাম তো রোহিত সাগর, ওইটা হচ্ছে তোমার ক্লোরোফাইল, রেড কালার ওই জন্য হয়।
আর একটা থিওফাইট, যেটা বাদামি কালার রাখা হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, বাদামি শৈবাল হচ্ছে বাদামি ব্রাউন, রোডোটা সবুজ, রোডোটা রেড। এইগুলো হচ্ছে ভাগ গুলো। এবার কি জন্য হয়, একটা করে পিগমেন্ট থাকে, পিগমেন্ট গুলোর নাম কি এটা সবাই বলতে পারবে যে ক্লোরোফিল। লেখা দরকার নেই, বলে দিচ্ছি। রোডোফাইটটা হচ্ছে তোমার ফাইকোএরিথ্রিক, এরিথ্রিক, আর ফাইকোজ্যান্থিন। এক জ্যান্থিন মার্কটা হয় এক্স এন, ফাইকোজ্যান্থিন। তাহলে প্ল্যান্ট কিংডমের একেবারে প্রাচীন বা একেবারে প্রথম ধাপ হচ্ছে থ্যালোফাইট, যার আন্ডারে অ্যালগি পড়ে। অ্যালগি জেনারেলি তিন প্রকার। রেড কালার হলে রোডোফাইট, গ্রিন হলে ক্লোরোফাইট, ব্রাউন হলে জিওফাইট। রেড কালার রোডোফাইট হয় কার জন্য, তোমার ফাইকোএরিথ্রিক। গ্রিন কালার ক্লোরোফিল, বাদামি কালার ফাইকোজ্যান্থিন। এই এটার জন্য কালারগুলো এরকম হয়। ব্রায়োফাইট, এর শরীরে কিন্তু জল বা খাদ্য পরিবহন করার কোনো মেকানিজম নেই। বায়োলজি দুটো কথা বলেছিল, জাইলে এবং ফ্লোয়েম, যাকে একত্রে বলা হয় ভাস্কুলার বান্ডিল বা বাংলায় নালিকা বান্ডিল। জাইলেম জল পরিবহন করে, কথাটা ভুল। জাইলেম শরীরে লবণ পরিবহন করে। জল প্লাস মিনারেল ইজ নন ইকুয়াল টু, যেটা বললাম খনিজ লবণ, পরিবহন করে। ফ্লোয়েম খাদ্য পরিবহন করে, খাদ্য নয় খাদ্য রস পরিবহন করে, ফুড স্যাপ। জাইলেম এবং ফ্লোয়েম, এই তিনটা কারোর মধ্যে কিন্তু জাইলেম ফ্লোয়েম নেই। জাইলেম এবং ফ্লোয়েমের মতো কিছু অংশ আছে, সেগুলো এর শরীরে একদমই নেই। এর শরীরে কিছুটা আছে, তার থেকে কিছুটা উন্নত। জাইলেম এবং ফ্লোয়েম সম্পূর্ণভাবে এর শরীরে থাকে, এদের শরীরে। এবার দেখো ব্রায়োফাইট, এটা লিখে রাখো। ব্রায়োফাইটকে উভচর উদ্ভিদ বলা হয়। আগে শুনেছো? ইংলিশ ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড তোমার অ্যাম্ফিবিয়াস প্ল্যান্ট, ইনসুলিন। হ্যাঁ, সিরিয়াসলি কষ্ট। এখানে কেউ ডিএফ একটু শুনে না, ডিএফ এখন তো শুনেন নেই, অনেক সময় ডিএফ কিন্তু ছিলে। ব্রায়োফাইটাকে বলা হচ্ছে অ্যাম্ফিবিয়া। মাটা ঠিক আছে তো, মাটা কেন বলা হয় অ্যাম্ফিবিয়াস প্ল্যান্ট? ব্রায়োফাইটা জলের উপরে হয় না। ধরো একটা পুকুর, এটা পুকুর, এতটা পর্যন্ত জল আছে। তার মানে এই নয় যে এইখানটা পুরোপুরি ড্রাই, ওখানটা ভিজে থাকতে হয়। এখানটা ড্রাই হতে পারে, কিন্তু একটা পুকুরে এখানে জল কিন্তু মানে এখানটায় ড্রাই, এরকম কিন্তু কখনোই হয় না। ঠিক যে জায়গাটা পুকুরের জল থেকে সামান্য দূরে, যে সার্ফেসে ডাম্পিং এরিয়া, এই জায়গার বা ওয়েট প্লেসেস, এই জায়গাটা তো ব্রায়োফাইটা গ্রো করে। ব্রায়োফাইটা কিন্তু জন্মের জন্য মানে সৃষ্টির জন্য জলের সাথে পুরোপুরি সম্পর্কিত নয়। কিন্তু একটা জীবন চক্রের জন্ম একটা ধাপ, ঠিক আছে, আর মৃত্যু আর একটা ধাপ, মাঝখানে আরো অনেকগুলো ধাপ আছে। তার মধ্যে একটা ধাপ হচ্ছে জনন। সমস্ত ধাপগুলো নিয়ে জীবনচক্র সম্পন্ন হয়। যে সমস্ত উদ্ভিদ আমরা ব্রায়োফাইটা বলি, তাদের জন্মের সাথে জীবনচক্রের একটা ধাপ, জন্মের সাথে জলের কোনো সম্পর্কও নেই। যে জীবনের আর একটা ধাপ হচ্ছে জনন, রিপ্রোডাকশন, তাই তো? রিপ্রোডাকশনের সাথে কিন্তু জলের সম্পর্ক আছে, কারণ এদের যে রেণু হয়, সেই রেণুগুলো জল দ্বারা পরিবাহিত হয়। এই জন্য একে বলা হচ্ছে উভচর উদ্ভিদ। আমি আরেকবার বলছি, ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়, কারণ ব্রায়োফাইটার সৃষ্টির সাথে জলের সরাসরি কোনো সম্পর্ক না থাকলে ব্রায়োফাইটার জীবনচক্রে রিপ্রোডাকশন বা জনন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য জল সরাসরি সম্পর্কিত। একটা জীবের জীবনচক্রে জলের ভূমিকা দেখছি, কোনো এক সময় নেই, কোনো এক সময় আছে। তার জন্য ওকে বলা হচ্ছে উভচর উদ্ভিদ। এটা লিখে রাখবে।
বায়োটয়েলেট এই জন্য উভয়চর উদ্ভিদ বলা হয়। কেন বলা হয় আপনাকে তোমাদের কমপ্লিট করতে বলবে না, কাকে বলা হয় এটা জেনে রাখবে। এখানে আর একটু এক্সাম্পল বললে দুটো শব্দ জানতে হবে, মেইনলি ব্রায়োফাইট আর টেরিডোফাইট, এইগুলো যখন আমরা পড়ি তখন দুটো শব্দ হয়, কি কি হয়? গ্যামেটোফাইট স্টেজ বা গ্যামেটোফাইট দশা এবং স্পোরোফাইট দশা। এটা হচ্ছে লিঙ্গধর দশা, এটা হচ্ছে রেণুধর দশা। ব্রায়োফাইটা একমাত্র উদ্ভিদ গোষ্ঠী যা গ্যামেটোফাইট দশাটার এর উপরে স্পোরোফাইট দশা নির্ভরশীল। স্টার দিয়ে লিখে রাখো। তো উদ্ভিদ জগতে একমাত্র ব্রায়োফাইটের ক্ষেত্রে লিঙ্গধর দশার উপর রেণুধর দশা নির্ভরশীল। In case of biofighter, sporophyte stage is completely dependent on gametophyte stage. তো ব্রায়োফাইটার ক্ষেত্রে লিঙ্গধর দশার উপর রেণুধর দশা নির্ভরশীল। এটা কিন্তু অন্য কোনো উদ্ভিদ বস্তুতে দেখা যায় না, অন্য কোনো ক্ষেত্রে উল্টো দেখা হয়। আর কি যতটা পড়ানো হয়েছে তার মধ্যে অসুবিধা আছে? তো আর যদি পোস্ট চ্যাপ্টারটা যতই ইন্টারেস্ট লাগে, প্ল্যান জায়গাগুলো পড়তে ততটাই মানে জটিল নয়, বাট মানে নিয়র সব জায়গা তো ওখানে মানে মনে হয় যে কি পড়েছি না পড়েছি। যারা নিট দিয়ে বা বাড়িতে কেউ নিট দিয়ে থাকে, যেমন কেউ এরকম ছেলে সঙ্গে জিজ্ঞেস করবে ওরা জুলজি খুব মন দিয়ে পড়ে। যতটা ভালো জুলজি পড়ে ততটা ভালো কিন্তু বটানি পড়েন। যারা ভালো বটানি পড়ে তাদের নিট নাম্বার করে। ঠিক আছে, এখানে থাকবি আর কোনো কোশ্চেন নেই তো? বায়োলজি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আমার ক্লাসে হোক বা মনে হয় যে আমাকে বললে ঠিক হবে, আমাকে কিন্তু বলবে। আমি তো প্রতিদিন আসবো না, সেদিন এখন জিজ্ঞেস করে নেওয়া, মনে হয় আমাকে জিজ্ঞেস করলে ভালো হবে, জিজ্ঞেস করে নিন। পুলিশে কমপ্লেন করা আছে, পুলিশে সময় দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ এইটা সমাজ রিকোয়েস্ট করলে আমরা কত ভালো আছি। চলে যাচ্ছ? আমি সব রেডি করে দিচ্ছি, আমি কিন্তু আমি ফার্স্ট টাইম বলে দিচ্ছি।